প্রশ্ন, হরপ্পা মহেঞ্জোদাড়ো বর্তমান সভ্যতার লিপি এখনও পর্যন্ত পড়া যায়নি। উত্তর হবে হরপ্পা সভ্যতার। পরের প্রশ্ন, গুপ্ত যুগের পরবর্তীকালে চালু হওয়া হাতেখড়ির অনুষ্ঠানকে বলা হতো বিদ্যা শিক্ষারম্ভ, বিদ্যারম্ভ। উত্তর হবে বিদ্যারম্ভ। পরের প্রশ্ন, রামকে নিয়ে রামায়ণ, মহাভারত, বেদ নামক প্রাচীন মহাকাব্য লেখা হয়েছিল। উত্তর হবে রামায়ণ। পরের প্রশ্ন, রামায়ণ মহাকাব্যটি মোট 6, 7, 8টি খণ্ডে বিভক্ত ছিল। উত্তর হবে 7টি খণ্ডে। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের কর্ণাটক, কেরল, মাদুরাই নগরীতে 3টি সাহিত্য সম্মেলন হয়েছিল। উত্তর হবে মাদুরাই নগরীতে। পরের প্রশ্ন, প্রাচীন ভারতীয় উপমহাদেশে চিকিৎসা শাস্ত্রকে বেদ, উপবেদ, ঋগ্বেদ বলা হতো। উত্তর হবে উপবেদ বলা হতো। পরের প্রশ্ন, মৃচ্ছকটিকম নাটকটি শূদ্রক, বিশাখ দত্ত, কালিদাসের লেখা। উত্তর হবে শূদ্রকের লেখা। পরের প্রশ্ন, সংস্কৃত ভাষায় লেখা রামায়ণ, পঞ্চতন্ত্র, বেদ হলো একটি নীতি গল্পের সংকলন। উত্তর হবে পঞ্চতন্ত্র। পরের প্রশ্ন, রামায়ণে তুলসী, সিংকোনা, বিশল্যকরণী হলো একটি ঔষধি গাছ। উত্তর হবে বিশল্যকরণী। পরের প্রশ্ন, চরক সংহিতায় প্রায় 700, 800, 900টি ঔষধি গাছপালার কথা পাওয়া যায়। উত্তর হবে 700টি। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধের সময়কার একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন জীবক, পাণিনি, সুসেন। উত্তর হবে জীবক। পরের প্রশ্ন, আর্যভট্ট, বাণভট্ট, জীবক সংখ্যা হিসেবে শূন্যের ব্যবহার করেন। উত্তর হবে আর্যভট্ট। পরের প্রশ্ন, ব্রহ্ম সিদ্ধান্ত বইটি সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, ব্রহ্মগুপ্ত এর লেখা একটি বিখ্যাত বই। উত্তর হবে ব্রহ্মগুপ্ত। পরের প্রশ্ন, ড্যাশ শিক্ষা ছিল গুরু শিষ্য সম্পর্ক কেন্দ্রিক শিক্ষা। উত্তর হবে বৈদিক শিক্ষা। পরের প্রশ্ন, ভাষা ব্যবহারের নিয়মকে ড্যাশ বলে। উত্তর হবে ব্যাকরণ। পরের প্রশ্ন, রামায়ণে মোট ড্যাশটি শ্লোক রয়েছে। উত্তর হবে 24,000। পরের প্রশ্ন, ড্যাশ মহাকাব্য হল ভরত গোষ্ঠীর জীবন ও কাজকর্মের গল্প। উত্তর হবে মহাভারত। পরের প্রশ্ন, সাতবাহন রাজা হাল এর লেখা ড্যাশ প্রাকৃত ভাষার একটি বিখ্যাত কবিতা সংকলন। উত্তর হবে গাথা সপ্তশতী। পরের প্রশ্ন, তামিল সাহিত্যকে ড্যাশ সাহিত্য বলা হয়। উত্তর হবে সঙ্গম সাহিত্য। পরের প্রশ্ন,
গুপ্ত যুগে ড্যাশ ভাষায় গদ্য লেখার প্রচলন দেখা যায়? উত্তর হবে সংস্কৃত ভাষায়। পরের প্রশ্ন, রামায়ণে রাম রাবণের যুদ্ধে শক্তিশালের আঘাতে লক্ষ্মণ আহত হলে ড্যাশ তার চিকিৎসা করেন? উত্তর হবে লঙ্কার রাজবৈদ্য সুসেন। পরের প্রশ্ন, সম্রাট বিম্বিসারের রাজবৈদ্য ছিলেন ড্যাশ? উত্তর হবে জীবক। পরের প্রশ্ন, সুশ্রুত সংহিতায় চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অংশ ছিল ড্যাশ? উত্তর হবে মরা কাটা। পরের প্রশ্ন, আর্যভট্টের পরবর্তীকালে বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ছিলেন ড্যাশ? উত্তর হবে বরাহমিহির। পরের প্রশ্ন, বরাহমিহিরের পরবর্তী সময়ে ড্যাশ ছিলেন বিখ্যাত গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী? উত্তর হবে ব্রহ্মগুপ্ত। দেওঘরে অবস্থিত ড্যাশ হল গুপ্ত আমলের একটি বিখ্যাত মন্দির? উত্তর দশাবতার মন্দির। পরের প্রশ্ন, গুপ্ত যুগের চিত্রশিল্পের সবথেকে বিখ্যাত উদাহরণ হল ড্যাশ? অজন্তা গুহার ছবি। পরের প্রশ্ন, বৌদ্ধরা কোথায় লেখাপড়া শিখত? উত্তর হবে বিহার বা সংঘে। পরের প্রশ্ন, গান্ধার মহাজনপদের রাজধানী কোথায় ছিল? উত্তর হবে তক্ষশিলা। পরের প্রশ্ন, পাণিনি রচিত ব্যাকরণ বইটির নাম কি? উত্তর হবে অষ্টাধ্যায়ী। পরের প্রশ্ন, অর্থশাস্ত্র কে রচনা করেন? উত্তর হবে কৌটিল্য। পরের প্রশ্ন, মহাভারতের আদি নাম কি ছিল? উত্তর হবে জয়কাব্য। পরের প্রশ্ন, মহাভাষ্য নামক সংস্কৃত ব্যাকরণ বইটি কে লিখেছিলেন? উত্তর হবে পতঞ্জলি। পরের প্রশ্ন, সঙ্গম কথার অর্থ কী? উত্তর হবে এক জায়গায় জড়ো হওয়া। পরের প্রশ্ন, প্রাচীন ভারতীয় উপমহাদেশের চিকিৎসাশাস্ত্র সম্পর্কিত দুইটি বিখ্যাত বইয়ের নাম লেখো। উত্তর হবে চরক সংহিতা ও সুশ্রুত সংহিতা। পরের প্রশ্ন, প্রাচীন ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত কবি, নাট্যকার ও সাহিত্যিক কে ছিলেন?
উত্তর হবে কালিদাস। পরের প্রশ্ন, বিশাখ দত্তের লেখা দুটি বিখ্যাত নাটকের নাম লেখো। উত্তর হবে মুদ্রা রাক্ষস ও দেবী চন্দ্রগুপ্তম। পরের প্রশ্ন, দশকুমার চরিত সংস্কৃত গদ্যটি কার লেখা? উত্তর হবে দণ্ডির লেখা। পরের প্রশ্ন, ভর্তৃহরি কে ছিলেন? উত্তর হবে গুপ্ত যুগের একজন বিখ্যাত ব্যাকরণবিদ ও সাহিত্যিক। পরের প্রশ্ন, অমরকোষ অভিধানটি কে সংকলন করেন? উত্তর হবে অমর সিংহ। পরের প্রশ্ন, রাজা হর্ষবর্ধনের লেখা তিনটি নাটকের নাম লেখো। উত্তর নাগানন্দ, রত্নাবলী ও প্রিয়দর্শিকা। পরের প্রশ্ন, তামিল সাহিত্যের দুটি মহাকাব্যের নাম লেখো। উত্তর শিলোপ্পাদিকারম ও মণিমেখলাই। পরের প্রশ্ন, প্রাচীন ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত শল্য চিকিৎসকের নাম লেখো। উত্তর হবে সুশ্রুত। পরের প্রশ্ন, সম্রাট বিম্বিসারের রাজবৈদ্য জীবক কার কাছে শিক্ষা গ্রহণ করেন? উত্তর হবে তক্ষশিলায় গিয়ে গুরু আত্রেয়র কাছে শিক্ষা গ্রহণ করেন। পরের প্রশ্ন, কি কি নিয়ে বৌদ্ধদের গণিত বিজ্ঞান তৈরি হয়েছিল? উত্তর হবে পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতি নিয়ে তৈরি হয়েছিল বৌদ্ধদের গণিত বিজ্ঞান। পরের প্রশ্ন, খ্রিস্টীয় প্রথম শতকের একজন বিখ্যাত গণিতবিদ এর নাম লেখো। উত্তর হবে বৌদ্ধ পণ্ডিত নাগার্জুন। পরের প্রশ্ন, বরাহমিহির এর লেখা দুটি বইয়ের নাম লেখো। উত্তর হবে সূর্য সিদ্ধান্ত ও পঞ্চসিদ্ধান্তিকা। পরের প্রশ্ন, প্রাচীন ভারতীয় সমাজের কৃষি বিজ্ঞান বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো। উত্তর হবে কৃষি পরাশর। পরের প্রশ্ন, সম্রাট অশোকের বিখ্যাত অশোক স্তম্ভটি কোথায় অবস্থিত? উত্তর হবে সারনাথে অবস্থিত। পরের প্রশ্ন, শুঙ্গ কুষাণ যুগে বেশিরভাগ ক্ষেত্রে ভাস্কর্যের প্রধান বিষয় কী ছিল? উত্তর হবে বুদ্ধের জীবন
ও বৌদ্ধ ধর্ম। পরের প্রশ্ন, কোন যুগে গন্ধার ও মথুরার শিল্প রীতি খুব বিখ্যাত ছিল? উত্তর হবে শক কুষাণ যুগে। পরের প্রশ্ন, গ্রিক ও রোমান প্রভাব দেখা যায় কোন ভাস্কর্যে? উত্তর হবে গন্ধার ভাস্কর্যতে। পরের প্রশ্ন, কোন ভাস্কর্যে লাল চুনাপাথর বেশি ব্যবহার হতো? উত্তর হবে মথুরা রীতির ভাস্কর্যে। পরের প্রশ্ন, স্তূপের চারিদিকের চারটি বড় দরজাকে কি বলা হয়? উত্তর হবে তোরণ। পরের প্রশ্ন, প্রাচীন ভারতীয় শিক্ষায় গুরুকুল ব্যবস্থা কাকে বলে? উত্তর, পরবর্তী বৈদিক যুগের পড়াশোনায় মৌখিক শিক্ষার পাশাপাশি লিপি শিক্ষা চালু হয়। বৈদিক শিক্ষা ছিল ব্যক্তিগত, অর্থাৎ গুরু শিষ্য সম্পর্ক কেন্দ্রিক শিক্ষা। একে গুরুকুল ব্যবস্থা বলা হয়। পরের প্রশ্ন, গুপ্ত যুগের শিক্ষা ব্যবস্থায় প্রধান পাঠ্য বিষয়গুলি কী ছিল? গুপ্ত শিক্ষা ব্যবস্থায় গুরুর বাড়িতে থেকে পড়াশোনা করার প্রচলন ছিল। এই সময় রাজারা বিদ্যালয় তৈরি করেছিলেন। পাঠ্য বিষয়ের মধ্যে লিপি ও ভাষা এবং বৈদিক সাহিত্য ছিল প্রধান। পরের প্রশ্ন, গুপ্ত যুগের চারটি মহাবিহারের নাম লেখো। উত্তর, গুপ্ত যুগে কিছু কিছু বৌদ্ধ বিহারকে মহাবিহার বলা হতো। এদের মধ্যে চারটি বিখ্যাত মহাবিহার হল নালন্দা, তক্ষশিলা, বিক্রমশীল ও বলভি। পরের প্রশ্ন, তক্ষশিলা মহাবিহারের তিনজন বিখ্যাত ছাত্রের নাম লেখো। উত্তর, তক্ষশিলা মহাবিহারের তিনজন বিখ্যাত ছাত্র হল জীবক, পাণিনি এবং চাণক্য। পরের প্রশ্ন, সংস্কৃত ভাষা কিভাবে তৈরি হয়েছিল? উত্তর, অষ্টাধ্যায়ী নামক ব্যাকরণ বইতে পাণিনি ভাষার বিভিন্ন রকম নিয়ম তৈরি করেন। এর ফলে ভাষায় সংস্কার হয়ে সংস্কৃত ভাষার জন্ম হয়। পরের প্রশ্ন, পঞ্চম বেদ কাকে বলে? উত্তর, মহাভারতের চর্চা করলে বেদ চর্চার মতো সুফল পাওয়ার কথা জানা যায়। তাই মহাভারতকে পঞ্চম বেদ বলা হতো। পরের প্রশ্ন, অশ্বঘোষ এবং ভাস কে ছিলেন? উত্তর, খ্রিস্টপূর্ব 200 থেকে 300 অব্দের মধ্যে বিভিন্ন ভাষায় নানা রকমের
সাহিত্য লেখা হয়েছিল। এই সময়ের দুজন বিখ্যাত সাহিত্যিক হলেন অশ্বঘোষ এবং ভাস। পরের প্রশ্ন, সঙ্গম কাকে বলে? উত্তর, খ্রিস্টপূর্ব 200 থেকে খ্রিস্টীয় 300 অব্দে দক্ষিণ ভারতে তামিল ভাষায় সাহিত্য লেখার প্রচলন শুরু হয়। মাদুরাই নগরীতে এই সময় 3টি সাহিত্য সম্মেলন হয়েছিল। এই সম্মেলনগুলি সঙ্গম নামে পরিচিত। পরের প্রশ্ন, বিশাখ দত্তের লেখা মুদ্রা রাক্ষস নাটকের মূল বিষয়বস্তু কী ছিল? উত্তর, নন্দ রাজা ধননন্দকে হারিয়ে চন্দ্রগুপ্ত মৌর্যের সিংহাসন দখল করা ছিল মুদ্রা রাক্ষস নাটকের মূল বিষয়বস্তু। পরের প্রশ্ন, বিশাখ দত্তের লেখা দেবী চন্দ্রগুপ্তম নাটকটি কোন ঘটনার উপর ভিত্তি করে লেখা হয়েছিল? উত্তর, গুপ্ত বংশের রাজা রামগুপ্ত ও চন্দ্রগুপ্তের সঙ্গে শক রাজার যুদ্ধ নিয়ে লেখা হয়েছিল দেবী চন্দ্রগুপ্তম নাটক। পরের প্রশ্ন, বিজ্ঞান এবং প্রযুক্তি কথার অর্থ কী? উত্তর, বিজ্ঞান কথার অর্থ বিশেষভাবে জ্ঞান অর্জন করা এবং প্রযুক্তি কথার অর্থ হল প্রয়োগ করা। পরের প্রশ্ন, সংখ্যায়ন কি? উত্তর, পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতি মিলিয়ে বৌদ্ধদের গণিত বিজ্ঞান তৈরি হয়েছিল। জৈনরা এই গণিত বিজ্ঞানকে সংখ্যায়ন বলতো। পরের প্রশ্ন, আর্যভট্টের বইতে কি কি বিষয়ের উপর আলোচনা করা হয়েছে? উত্তর, আর্যভট্ট তাঁর বইতে গণিত, সময় ও গ্রহ নক্ষত্র বিষয়ে আলোচনা করেছেন। পরের প্রশ্ন, গুহাবাস কাকে বলে? উত্তর, মৌর্য সম্রাটরা মানুষের থাকার জন্য পাহাড় কেটে কৃত্রিম গুহা বানিয়ে দিতেন। এই গুহাগুলির ভিতরে মানুষ বাস করত বলে একে গুহাবাস বলা হতো। পরের প্রশ্ন, অশোক স্তম্ভের উপরে কোন কোন প্রাণীর মূর্তি ব্যবহার করা হতো? উত্তর, অশোক স্তম্ভের উপরে সিংহ, হাতি, ষাঁড় প্রভৃতি প্রাণীর মূর্তি ব্যবহার করা হতো। পরের প্রশ্ন, চন্দ্রকেতুগড় কোথায় অবস্থিত? উত্তর, পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বেড়াচাঁপায় অবস্থিত বাংলার প্রত্নস্থল চন্দ্রকেতুগড় ধ্বংসাবশেষ। পরের প্রশ্ন, চৈত্য কাকে বলে? উত্তর, মৌর্য সম্রাটরা পাহাড় কেটে মানুষের থাকার জন্য কৃত্রিম গুহা বানাতেন, যেগুলি গুহাবাস বলা হতো। এগুলোই চৈত্য নামেও পরিচিত ছিল। পরের প্রশ্ন, প্রাচীন ভারতীয় উপমহাদেশের চিকিৎসা শাস্ত্র কেমন ছিল তা নিজের ভাষায় লেখো। উত্তর, প্রাচীন ভারতীয় উপমহাদেশে সাহিত্য ও ব্যাকরণ চর্চার পাশাপাশি চিকিৎসা বিষয়েও চর্চা হতো। এই সময় চিকিৎসা বিষয়ক গ্রন্থ রচনা শুরু হয়েছিল। ব্রাহ্মণ ও বৌদ্ধদের লেখায়
নানা রকমের ঔষধ ও অস্ত্রোপচারের কথা জানা যায়। চরক সংহিতা ও সুশ্রুত সংহিতা চিকিৎসা নিয়ে লেখা দুটি বিখ্যাত বই। এই সময় চিকিৎসা শাস্ত্রকে উপবেদ বলা হতো। পরের প্রশ্ন, মৃচ্ছকটিকম সম্পর্কে যা জানো লেখো। উত্তর, মৃৎ মানে মাটি এবং শকটিকা মানে গাড়ি। এই দুটি শব্দ মিলে মৃচ্ছকটিকম। মৃচ্ছকটিকম কথার মানে হলো মাটির তৈরি ছোট গাড়ি। প্রাচীন ভারতীয় উপমহাদেশের বিখ্যাত লেখক শূদ্রক রচিত প্রাচীন সংস্কৃত সাহিত্যের একটি বিখ্যাত নাটক হল মৃচ্ছকটিকম। পরের প্রশ্ন, তামিল সাহিত্যে মহাকাব্য কাকে বলে তা নিজের ভাষায় লেখো। উত্তর, খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দী নাগাদ তামিল অঞ্চলে আর্য প্রভাব দেখা যায়। এর ফলে তামিল সাহিত্যে সংস্কৃতের মতো দীর্ঘ কবিতা লেখার প্রচলন শুরু হয়। এই দীর্ঘ কবিতাগুলিকে তামিল সাহিত্যে মহাকাব্য বলা হতো। এমনই দুটি তামিল মহাকাব্য ছিল শিলোপ্পাদিকারম ও মণিমেখলাই। পরের প্রশ্ন, প্রাচীন ভারতীয় উপমহাদেশে পরিবেশ চিন্তার প্রধান বিষয় কী ছিল। উত্তর, প্রাচীন ভারতীয় উপমহাদেশে পরিবেশ চিন্তার প্রধান বিষয় ছিল বন, গাছপালা ও পশু পাখি। বন থেকে নানা রকম সম্পদ পাওয়া যেত বলে শাসকরা বিশেষ নজর দিতেন। কৌটিল্যের অর্থশাস্ত্র অনুসারে বনের ক্ষতি করলে কড়া শাস্তির ব্যবস্থা ছিল। সম্রাট অশোক বেশ কিছু পশু পাখি মারার উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। এই সময় জঙ্গলে রাক্ষসের বসবাস, রাক্ষসদের ঋষিমুনিদের উপর অত্যাচার, রাক্ষসদের হাত থেকে রাজার দ্বারা ঋষিমুনিদের রক্ষা করা এবং বট অশ্বত্থ গাছকে পুজো করার কথা জানা যায়। অষ্টম অধ্যায়ে এই প্রশ্নগুলোই ছিল। এগুলো ভালোভাবে মুখস্থ করলে আশা করা যায় যে সামনে যে তৃতীয় একক অভিজ্ঞা যে পরীক্ষাটা রয়েছে তাতে কারোর কোনো অসুবিধা হবে না। তোমরা ভিডিওটা বারবার দেখবে এবং মুখস্থ করবে, তাহলে দেখবে পরীক্ষার সময় কোনো অসুবিধা হবে না। যদি কারোর কোনো প্রশ্নের সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি উত্তর দেব। আর আমার এই ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করতে বলবে, তাহলে আমি আরও অন্যান্য সাবজেক্টের বাৎসরিক পরীক্ষার বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে আমি ভিডিও করব। সবার পরীক্ষা ভালো হোক এই আশা রেখে ভিডিও শেষ করছি।